প্লাসে। নমস্কার, ডক্টর প্লাসের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। মূলত ডক্টর প্লাসের অনুষ্ঠান মানে আপনারা জানেন যেখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে পারেন, যেগুলো হয়তো এমনি জানা সম্ভব নয়। বিভিন্ন এরকম রোগ রয়েছে যেগুলো জানাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, আপনাদের জন্য অত্যন্ত জরুরি। এবং এই অনুষ্ঠান থেকে বিভিন্ন শারীরিক বিষয়ে যে কোনো সমস্যা, অনেক কিছু ছোটখাটো টিপসও কিন্তু আপনারা পেয়ে থাকেন। এবং ডক্টর প্লাস আর ডক্টর প্লাসের অনুষ্ঠান আমাদের জন্য অতটাই গুরুত্বপূর্ণ, এবং আজকেও কিন্তু সেরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিন বলি যে গুরুত্বপূর্ণ, আজকে আমি অবশ্যই বলবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ আজকে বিষয়টাই এরকম বেছে নেওয়া হয়েছে। আমি জানাবো, তার আগে বলবো যে এই অনুষ্ঠান যাতে নিত্য পছন্দের অনুষ্ঠান, সবসময় যাতে অনুষ্ঠানটা দেখতে পারেন তার জন্য কি করতে হবে। হাতে রয়েছে ফোন, আর ফোনে রয়েছে ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটিভিএন একিটি প্লাস, চলে আসবে এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং চলছে। এবং অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরেও যদি যান অনুষ্ঠানটা দেখবো, তাহলে কিভাবে দেখবেন তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আচ্ছা চলুন বিষয়টা আজকে বলি। আজকে যে বিষয়টা বেছে নেওয়া হয়েছে, সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস। আচ্ছা, হিয়ারিং লস মানে তো বুঝতেই পারছেন যে শুনতে না পাওয়ার বিষয়, এবং সাডেন, হঠাৎ করে। তো এই যে বিষয়টা, মানে ধরুন ঘুম থেকে উঠলেন এবং বুঝতে পারছেন, রিয়েলাইজ করছেন যে আপনি শুনতে পারছেন না, এবং তাৎক্ষণিক মনে হওয়াটাই স্বাভাবিক যে হয়তো কানে ময়লা জমেছে, বা ঠান্ডা লাগার কারণে যেরকম আমাদের বিভিন্ন সময় হয় কান বন্ধ হয়ে যায়, হয়তো সেটা। কিন্তু বাস্তবেও কিন্তু তা নয়, এবং এই জিনিসটা কতটা ভয়ানক এবং এর ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারে, আজকে এই এপিসোড না দেখলে একেবারেই বুঝতে পারবেন না। এবং আজকে মূলত এই বিষয়ে কথা বলবো যে এই যে সাডেন হিয়ারিং লস, সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস, এটা থেকে যে পার্মানেন্ট হিয়ারিং লস হতে পারে, এবং আমাদের কি কি ভুল রয়েছে তার পেছনে আজকে বিস্তারিতভাবে যিনি আলোচনা করবেন, যিনি এক্সপার্ট রয়েছেন আমাদের সঙ্গে, ডক্টর সৌমেন বিশ্বাস, MBBS MS ENT অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ জলপাইগুড়ি মেডিকেল কলেজ। ডক্টরকে অনেক অনেক স্বাগত জানাবো। ডক্টর, আজকে যে বিষয়টা আমরা বেছে নিয়েছি আলোচনা করব বলে, অনুষ্ঠানের শুরুতে আগে যেটা আমি শুনলাম আপনার থেকে, অবশ্যই গুরুত্বপূর্ণ, তার কারণ এটা একটা সময় গিয়ে কানে শুনতে না পারার মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। অবশ্যই তার আগে আমি জানবো যে এই যে সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস বিষয়টা কি। হ্যাঁ, আজকে আমরা একটা ইম্পর্টেন্ট ইএনটি মেডিকেল এমার্জেন্সির সম্বন্ধে কথা বলবো, সেটা হচ্ছে সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস। এটা এমন একটা রোগ যেটা আমাদের খুব সহজেই ভুল হতে পারে সিদ্ধান্ত নেওয়ার জন্য। যেমন ম্যাডাম অলরেডি বললেন, হঠাৎ করে আপনি ঘুম থেকে উঠেছেন, উঠে দেখলেন যে আপনি একটা কানে শুনতে পাচ্ছেন না। আপনি হয়তো ভাবলেন যে আমার কানে হয়তো নোংরা ঢুকেছে বা ঠান্ডা লেগে আছে, যার জন্য আমি হয়তো কানে শুনছি না, অথবা কানে তো ব্যথা নেই, অথবা আমি কিছুদিন ওয়েট করতে পারি, নিজে নিজে ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা যে রোগটার সম্বন্ধে কথা বলছি, এটা মেডিকেল ভাষায় নাম হচ্ছে সাডেন সেন্সরি নিউরাল হিয়ারিং লস। নামেই রোগটা এক্সপ্লেন করা হচ্ছে। জিনিসটা হচ্ছে সাডেন। আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ওটোলারিঙ্গোলজির ডেফিনিশন অনুযায়ী সাডেন হতে হবে মানে 72 ঘন্টার মধ্যে। 72 ঘন্টার মধ্যে হঠাৎ করে আপনি দেখলেন আপনার যে একটা কানে অনেকটা আওয়াজ আগের থেকে কমে গেছে, এইটাকে বলে সাডেন। সাডেন সেন্সরি নিউরাল মানে সেন্সোরিয়াম, মানে যেখানে আমাদের কানে যে হিয়ারিং সেলসগুলো থাকে সেগুলো কোনো কারণে ড্যামেজ হচ্ছে, যার ফলে আমাদের কানে একটা নার্ভ রিলেটেড হিয়ারিং লস হচ্ছে। এবং এই হিয়ারিং লসটা সময় মতো যদি চিকিৎসা না করা যায়, এই হিয়ারিং লস কিন্তু পার্মানেন্ট হিয়ারিং লস হতে পারে, এবং সেটা এনিওয়্যার বিটুইন মাইল্ড টু সিভিয়ার হিয়ারিং লস হতে পারে, যার কিন্তু চিকিৎসা আলটিমেটলি হিয়ারিং এড। মানে সত্যি শুনেই আমার ভয় করছে। ভাবুন তো, যদি সকালবেলা ঘুমের থেকে উঠে এরকমই পরিস্থিতি তৈরি হয়, এবং এই যে এপিসোডটা যদি দেখে থাকেন বা যখন দেখবেন, পরবর্তীকালে যদি এরকম হয়, আশা করি আপনিও সতর্ক হয়ে যাবেন এবং তৎক্ষণাৎ কোনো স্টেপ নিতে পারবেন। কিন্তু আমার প্রশ্ন হলো, মানে এটা হয় কেন, কি কি কারণ রয়েছে? হ্যাঁ, এটার দেখা গেছে এটা মেইনলি যেটা হয় সেটা হচ্ছে ইডিওপ্যাথিক। মেডিকেল ভাষায় ইডিওপ্যাথিক মানে কারণ জানা নেই। এটা অলরেডি আন্ডার ইনভেস্টিগেশন, যে বিভিন্ন রকমের কারণ আমরা রিসার্চ করছি, কিন্তু এখনো অবধি কোনো কংক্রিট কারণ জানা যায়নি। তবে কিছু কিছু কারণ আমাদের এখন অবধি আমরা যেটা সাসপেক্ট করছি সেটা হচ্ছে এটা ভাইরাল রিজন, মানে ভাইরাল ইনফেকশন থেকে হতে পারে, অথবা ধরুন আপনার স্ট্রেস থেকে হতে পারে, অথবা কোনো কারণে ইমিউনিটি ডাউন হয়ে গেল সেখান থেকে হতে পারে। ধরুন আপনার রিসেন্টলি হয়তো আনকন্ট্রোল ডায়াবেটিস চলছে, তার জন্য হঠাৎ করে এটা হতে পারে, অথবা রেয়ার অকেশনে আপনার একটা নার্ভের টিউমার হলো, যেটাকে আমরা বলি শনোমা, ভেস্টিবুলার শনোমা, যেখানে আমাদের কানের যে নার্ভ তার মধ্যে একটা টিউমার হলো।
ঠিক আছে? আচ্ছা। কিন্তু তাতে নানা রকমের আরো পারিপার্শ্বিক সিমটম দেখা দেবে, শুধু হিয়ারিং লস হবে না, সেখানে ধরুন টিনাইটাস যেখানে কানে ভোঁ করে আওয়াজ হওয়া, বা হ্যাঁ। ভার্টাইগো যেখানে আমাদের সাথে মাথা ঘোরে, হ্যাঁ। এরকম সিমটমও কিন্তু দেখা দিতে পারে। এই যে ভো ভো করে আওয়াজ হয় আপনি যেটা বললেন, মাঝে মাঝে কিন্তু স্নানের সময় কানে জল গেলেও এরকম একটা আওয়াজ, একটা ফিল হয়। তাহলে মানে সেটার কি আলাদা কিছু রকম থাকবে ব্যাপার, মানে যেটাতে বোঝা যাবে যে না এটা কানে জল যাওয়ার ফলে এই না, বিষয়টা হয়? এটার জন্যই এই প্রোগ্রামটাতে আলোকপাত করা যে এই রোগটা কিন্তু খুব কমনলি মিস্টেক হয়। হ্যাঁ। এটা খুব কমনলি মিস্টেক হয়। আমরা মাঝে মাঝে এরকম পেশেন্ট পাই, ডাক্তারবাবু আমার তো হঠাৎ করে কানে কম শুনছি, আমার যেহেতু কানে আর কোনো সিমটম ছিল না, ওই জন্য আমি ভেবেছি কোনো অসুবিধা নেই, হুম। কিন্তু এখন দেখছি ওই কানের আওয়াজটা ঠিকই হচ্ছে না। হুম। কিন্তু অলরেডি একটা গোল্ডেন আওয়ার থাকে, গোল্ডেন হ্যাঁ। পিরিয়ড, যেটা আমরাকে বলি 72 আওয়ার। এই টাইমের মধ্যে যদি আমরা চিকিৎসা করতে পারতাম, তাহলে কিন্তু ওই পেশেন্টের কানের যে হিয়ারিং স্ট্যাটাসটা, এটা অনেকটাই আমরা ইমপ্রুভ করতে পারতাম। কিন্তু আমাদের হ্যাঁ। আনফর্চুনেটলি বেশিরভাগ সময় আমরা পাই পেশেন্ট অলরেডি 1 সপ্তাহ 2 সপ্তাহ টাইম নষ্ট করে এসছে, যার ফলে কিন্তু অনেক সময় আমাদের এটা হাতের বাইরে চলে যায়। এবং আরো ওই সময় হয়তো কান খোঁচানোর এই সমস্ত হ্যাঁ, ব্যাপারগুলো, সেগুলোও মানে আছে। সেগুলো কতটা খারাপ? অবশ্যই তার জন্য তো আমাদের ওটাইটিস এক্সটার্নাল যেটা আমরা বলি, যেখানে কানের যে এক্সটার্নাল অডিটরি ক্যানাল, মানে কানের পর্দার বাহিরের পার্শ্বের যে অংশটা, মানে কানের থেকে ল্যাটারাল যে অংশটা, সেই অংশে চামড়াতে ইনফেকশন হতে পারে, এবং সেটা খুব কমনলি হয়। আচ্ছা। এবং আরেকটা প্রশ্ন রাখবো যে লক্ষণ লক্ষণ হচ্ছে মানে সেই কানে আওয়াজ, তাছাড়া প্রধান কি কি লক্ষণ, যাতে প্রথমেই মানুষ বুঝতে পারবে যে দেখুন, এটা হয়েছে? সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি হঠাৎ করে আপনি দেখেন একটাই কানে, দুটো কানে নয়, একটা কানে হঠাৎ করে কানের আওয়াজটা আগের থেকে, মানে আপনি ধরুন কালকে যেমন শুনেছিলেন, হঠাৎ করে আজকে ফোন কানে লাগিয়ে দেখছেন যে আপনি খুব কম শুনছেন, তাহলে কিন্তু এটাকে আগেই রুল আউট করবেন না যে না আমার কিছু হয়নি, আমার এটা হয়তো কানে ভ্যাক্স আছে বা ঠান্ডা লেগেছে। আপনি ইমিডিয়েটলি আগে দেখান। এরকম যদি সিচুয়েশন হয়, এই গোল্ডেন আওয়ারটা কিন্তু যেতে দেবেন না। মানে আমার টেক হোম মেসেজ হচ্ছে, আপনি যদি হঠাৎ করে দেখেন আপনার একটা কানে আওয়াজটা বিনা কারণে অনেকটা নেমে গেছে, তাহলে কিন্তু আপনি সতর্ক হবেন এবং তাড়াতাড়ি একজন ইএনটি ডাক্তারবাবুকে দেখাবেন। আচ্ছা, মানে একসাথে দু কানে হবে না, যে কোনো একটা কানে হবে? ইউজুয়ালি একটা কানে হয়, আচ্ছা। একদম রেয়ার, মানে এই কেসগুলোতে একদম রেয়ার কেসে দুটো কানে হয়, কিন্তু ইউজুয়ালি এটা একটা কানেই হয়, দুটো কানে দেখা যায় না ইউজুয়ালি। আচ্ছা, মানে তাহলে একটা রোগীর প্রথম পর্যায়ে কি অনুভব হয়? প্রথম পর্যায়ে তার শুধু একটা হিয়ারিং লস হবে, আনএক্সপ্লেন কারণে একটা হিয়ারিং লস হচ্ছে, যার কোনো এক্সপ্লানেশন তিনি দিতে পারছেন না। আমার রিসেন্টলি ঠান্ডা লাগেনি, কানে আগে কোনো প্রবলেম হয়নি, হঠাৎ করে আমার কানে কম শুনছি। আচ্ছা, মানে সেই একটা সময় রোগীর মানে ভারসাম্যহীনতা, মানে এই ধরনের মানসিক ভারসাম্যহীনতা, এই ধরনের কোনো পরিস্থিতিতেও কি যেতে পারে? একদম, সেটা হতেই পারে। যদি আপনি এই যে বললাম একটা গোল্ডেন পিরিয়ড থাকে, এই টাইমের মধ্যে যদি আপনি না আসেন এবং এই হিয়ারিং লস যদি মডারেট টু সিভিয়ার বা সিভিয়ার হিয়ারিং লস হয় এবং আলটিমেটলি কোনো চিকিৎসায় রেসপন্ড করছে না, তাহলে অবশ্যই এটা মানসিক অবসাদ আসতে পারে। তার কারণ হচ্ছে হিয়ারিংটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে প্রচন্ড লাগে, আমরা বুঝতে পারি না, আমরা হয়তো ওভারলুক করি দাঁতের মতো খানিকটা, দাঁতের মর্ম আমরা দাঁত না গেলে বুঝি না। ঠিক তেমনই কান আমরা সারাক্ষণই ব্যবহার করি কানে শোনার জন্য। আমরা কানে ফোন লাগিয়ে শুনি, কানে হেডফোন লাগিয়ে শুনি, আমাকে কেউ ডাকলো, আমার বাচ্চা ডাকলো, আমার কানে আমি শুনতেই যদি না পেলাম, তাহলে মানে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট সেন্স অর্গান, না শুনতে পারলে কিন্তু যে শুনতে পায় না সে এখন তো সেই একেবারেই তাই। আচ্ছা, এর সঙ্গে কি মাথা ঘোরানোর কোনো ব্যবস্থা থাকে, মানে ব্যাপার থাকে? তার আমি এই কারণেই জিজ্ঞেস করলাম, তার কারণ কানের সাথে মাথা খুব কানেক্টেড। তো সেক্ষেত্রে কখনো কানে এই ধরনের প্রবলেম হলে মাথা ব্যথাও দেখা যায়, তো সেক্ষেত্রে এই বিষয়টা কি হতে পারে বা হয়? হ্যাঁ, এর কিছু প্রগনোস্টিক ফ্যাক্টর আছে। দেখা গেছে যদি শুধু সাডেন সেন্সোরিয়াল হিয়ারিং লসে যদি শুধু কানের আওয়াজটা কমে যায়, তাহলে প্রগনোসিসটা অনেক ক্ষেত্রেই ভালো হয়। কিন্তু দেখা গেছে এর সাথে কিছু পারিপার্শ্বিক সিমটম দেখা দিতে পারে, যেমন একটু আগে বললাম টিনাইটাস হতে পারে, ভার্টাইগো হতে পারে, অথবা আপনি যেমন বললেন হেডেক হতে পারে। হেডেক কিন্তু টিউমারের ক্ষেত্রে অনেক সময়, যদিও সবসময় হেডেক প্রেজেন্ট করে না, কিছু কিছু ক্ষেত্রে হেডেক নিয়ে প্রেজেন্ট করতে পারে। তার মানে যেটা হলো, হিয়ারিং লসের সাথে যদি টিনাইটাস থাকে, মানে কানে ভোঁ করে আওয়াজ, ভার্টাইগো থাকে মানে মাথা ঘুরছে, অথবা হেডেক হচ্ছে, এগুলো কিন্তু ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর। মানে সেইখানে আমাদের কিন্তু হিয়ারিং গেইন ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা একটু কমে যায় বাকি পেশেন্টের থেকে। আচ্ছা, সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন রয়েছে, মোটামুটি আপনার কাছে তো এই ধরনের পেশেন্ট আসে, আপনি আগেই বললেন, সেক্ষেত্রে কোন এজের পেশেন্ট বেশি দেখা যায়? এটার কিন্তু স্পেসিফিক কোনো এজ গ্রুপ নেই, যে কোনো এজে প্রেজেন্ট করতে পারে, কিন্তু যেহেতু বাচ্চারা এগুলো নিয়ে ভালো করে বোঝাতেই পারে না, অতএব আমরা বাচ্চাদের মধ্যে খুব কম পাই। কিন্তু এরকম কোনো
মেডিকেল সার্ভে হয়নি যেখানে দেখাচ্ছে কোনো একটা স্পেসিফিক এজ গ্রুপে বেশি হয়, কিন্তু বাচ্চাদের মধ্যে আমরা কম রিপোর্টেড হয়েছে কারণ তারা বোঝাতেই পারে না যে মানে তাদের এই বাচ্চাদেরও সমস্যা। হয়? একদম বাচ্চাদের হতে তাহলে পারে। বাচ্চাদের তো সেভাবে কোনো স্ট্রেস বা কিছু থাকে না, বাচ্চাদের হওয়ার পেছনের কারণগুলো কি কি? প্রথম কারণটা আমি বলেছিলাম সেটা হচ্ছে ইডিওপ্যাথিক কারণ, এখন আন্ডার রিসার্চ পুরোপুরি করে Okay. কিন্তু আমাদের জানা নেই। হুম, কিন্তু এছাড়া সেকেন্ড মোস্ট কমন কারণ হচ্ছে ভাইরাল ইনফেকশন, আচ্ছা। থার্ড মোস্ট কমন কারণ হচ্ছে ডিপ্রেশন অফ ইমিউনিটি হুম, সাবসাইড। হুম। ডিপ্রেশন মানে ইমিউনিটি সাপ্রেস হওয়া, অথবা আপনার হ্যাঁ, যেটা অবশ্যই প্রথমেই আমি বললাম আর একটা বাচ্চাদের কারণে ব্যাপারটা- বাচ্চাদের খুব হচ্ছে হিয়ারিং লস, সেটা যদি এর সাথে রিলেটেড না, সেটা হচ্ছে ওভার ইউজ অফ হেডফোন, ওকে। গেমিং এ ফোন, হেডফোন, এগুলোতে কিন্তু হিয়ারিং লস হচ্ছে, এবং এই হিয়ারিং লস গুলো কিন্তু অনেক ক্ষেত্রেই পার্মানেন্ট হিয়ারিং লস হয় বিকজ অফ কিউমুলেটিভ ইনক্রিজ ইন হিয়ারিং লস। একদমই, আমি বাচ্চাদের কথা এই কারণেই বললাম, তার কারণ দেখা যায় যে বয়স্করা যারা রয়েছে একটা বয়সের পর তারা এমনি কানে কম শোনে, মানে বাড়িতে যেরকম বয়স্ক বৃদ্ধ যারা রয়েছেন দাদু দিদা তাদের ক্ষেত্রে দেখা যায়। হুম। তবে বাচ্চাদের ক্ষেত্রে যদি এটা হয় তাহলে তো সারা জীবন মানে পুরো একদম, জীবনটাই নষ্ট, একদম, মানে কানে যদি একদম। শুনতে না পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। সেটা তো সেক্ষেত্রে- অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে এটা অনেক বেশি ভাবে প্রাসঙ্গিক। আমাদের যেটা খেয়াল রাখতে হবে, বাচ্চাকে আমরা তো বাচ্চা বোঝাতে পারবে না, হুম, আমাদের যেটা খেয়াল রাখতে হবে, বাচ্চাকে যদি আমরা ডাকি কোনো একটা স্পেসিফিক সাইড থেকে ডাকলে সাড়া দিচ্ছে না, হুম, তখন কিন্তু সাসপেক্ট করতে হবে যে বাচ্চার কানে কোনো সমস্যা হলো কিনা, ঠিক আছে? মানে আচ্ছা। বাচ্চারা কিন্তু বোঝাতে পারবে না, আর বড়দেরই একটু বড়দের notice বুঝতে হবে, বাবা বড়দেরই মায়েদের। বুঝতে হবে যে আমি এক বাচ্চাকে ডান দিক থেকে ডাকছি ও সাড়া দিচ্ছে না, বাঁ দিক থেকে ডাকলে সাড়া দিচ্ছে। আচ্ছা, মানে খুব নিখুঁত ভাবে খেয়াল হ্যাঁ, করতে হবে হ্যাঁ। বাচ্চাদের যে বাবা মায়েরা রয়েছে তাদের বা বাড়ির লোকেরা রয়েছে যে হুম। এই যে কানে না শোনার ব্যাপারটা, মানে বুঝতেই পারছেন যে একটা সময়ের পরে গিয়ে কতটা বড় সমস্যা তৈরি হতে পারে বা কানের মেশিন একদম। লাগানোর মতো পরিস্থিতি। তো সেটা অবশ্যই কাম্য নয় বা উচিত নয়। তো আগে থেকেই যদি এই বিষয়গুলো, আমার মনে হয় এখন আমি বুঝতে পারছি যে এই রোগটা এখন সেটা নিয়ে রিসার্চ চলছে, সেক্ষেত্রে হয়তো এই কারণেই অনেক বাচ্চাদের কানে হুম। না শোনার মানে একটা হুম। কারণ হয়ে উঠতে পারে। হুম। আচ্ছা, এবারে আমি একটু জানতে চাইবো যে কি কি টেস্ট রয়েছে, মানে যখন কোনো পেশেন্ট আসে তার মানে সমস্ত কেস হিস্ট্রি শোনার পর কি টেস্ট দেওয়া হয় যাতে বোঝা যায় এই রোগটা হয়েছে? ফার্স্ট এবং ফরমোস্ট হচ্ছে হিস্ট্রি টেকিংটা এই রোগে Okay. কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমাদেরকে হিস্ট্রিটা খুব ভালো করে নিতে হয়, আমাদের হিস্ট্রিটাতেই কিন্তু অনেক সময় ডায়াগনোসিসটা ক্লিয়ার হয়ে যায়। হুম, এছাড়া ফার্স্ট টেস্ট যেটা ডাক্তারবাবু করেন সেটা হচ্ছে ওটোস্কোপি, যেখানে আমরা আগে কানের পর্দাটা দেখি, কানের পর্দার পেছনে কোনো ইনফেকশন আছে কিনা, অথবা কানের পর্দার এই পাশে ভ্যাক্স আছে কিনা, যেটা আমরা ভাবি অনেক সময় ঠান্ডা লেগে হচ্ছে, ভ্যাক্সের জন্য হচ্ছে। এছাড়া এরপরে যেটা আমরা খুব সিম্পল টেস্ট আমরা বেড সাইডেই করতে পারি এবং খুব সহজেই বুঝতে পারি, সেটা হচ্ছে টিউনিং ফর্ক টেস্ট। একটা ছোট্ট একটা মেটালিক ইনস্ট্রুমেন্ট, যেখানে আমরা 512 হার্টজের একটা টিউনিং ফর্ক নিই এবং কিছু বেসিক টেস্ট করেই কিন্তু আমরা সাসপেক্ট করতে পারি যে পেশেন্টের কিন্তু সেন্সোরিয়াল হিয়ারিং লসকে আমাদের কাছে প্রেজেন্ট করেছে, আচ্ছা, এবং আমরা ওয়েট না করে তাকে অলরেডি মেডিকেশন শুরু করি, এবং এর সাথে পেশেন্টকে আমরা বলি যে আপনি অডিওমেট্রি রিপোর্ট, যেটা হচ্ছে এই ক্ষেত্রে গোল্ড স্ট্যান্ডার্ড, মানে আমরা অডিওমেট্রি রিপোর্ট করেই কিন্তু আমাদের ডায়াগনোসিসটাকে কনফার্ম করি। কিন্তু সাথে সাথে একজন অভিজ্ঞ ইএনটি ডাক্তারবাবু তার জন্য ওয়েট না করে আগের থেকে মেডিসিন স্টার্ট করে দেন, তার কারণ হচ্ছে আওয়ারটা কিন্তু গোল্ডেন, মানে এই 72 ঘন্টার মধ্যে আমরা যদি ওষুধটা দিতে পারি তাহলে কিন্তু পেশেন্টের হিয়ারিং লসটা আমরা অনেক ক্ষেত্রে স্যালভেজ করতে পারি, যেটা কিন্তু আচ্ছা। আমরা হয়তো কানে টেস্ট করতে দিলাম, 1 দিন 2 দিন 3 দিন লাগিয়ে দিল, তারপর আমার কাছে রিপোর্ট পাঠালো, তারপরে আমি চিকিৎসা শুরু করলাম, সেটা কিন্তু আমরা করি না। আমরা আচ্ছা, সাসপেক্ট করলেই আগে মেডিসিন স্টার্ট করি এবং লেটার স্টেজে আমরা ডায়াগনোস্টিক কনফার্ম। মানে মোটামুটি কিরকম পেশেন্ট দেখছেন যে 72 ঘন্টার মধ্যে তারা আসতে পারে? খুব কম। তার এটাই হচ্ছে হুম, প্যারোডি, এবং এর জন্যই এই শোটা বেশি ইম্পর্টেন্ট, যে একদম। আমরা কিন্তু ইগনোর করি, আমরা বুঝতেই পারি না যে আমাদের এটা কি হয়েছে, হুম, আমাদের যেহেতু কোনো সিমটম থাকে না আমরা ওয়েট করি, এবং হ্যাঁ। আনফর্চুনেটলি 2 to 3 আউট অফ 10 পেশেন্ট আমরা কিন্তু এই 72 আওয়ার বা বলা ভালো মোর দ্যান 1 to 2 উইক পরে আমরা পাই, তার আগে মানে পাই সেটা না। তাদের জন্য কতটা ক্ষতিকারক, মানে ট্রিটমেন্টের ক্ষেত্রে কতটা সমস্যা হয়? অবশ্যই সমস্যা হয়, কেননা দেখুন এর মেইন ট্রিটমেন্ট হচ্ছে স্টেরয়েড, হ্যাঁ, যেহেতু আমরা স্টেরয়েডটাই ইউজ করি এর ক্ষেত্রে, হুম, আমরা যাবো এরপরে এটা কার ক্ষেত্রে দেবো কার একদম, ক্ষেত্রে কি একদম, দেবো না, কিন্তু স্টেরয়েডটা যেহেতু আমরা মেইনলি ইউজ করি, হুম, ইনিশিয়ালি যদি আমরা স্টেরয়েডটা ধরতে পারি আগে সিমটমের মধ্যে আসে, তাহলে আমাদের অনেক কম ডোজে দিতে হয়। আচ্ছা, যদি এটা যত টাইম বাড়তে থাকে আমরা Dose একটা বাড়াতে ডেসপারেট চেষ্টা করি যে পেশেন্টের কানটা সেভ করা যায় কিনা, হুম, হুম, তার জন্য খুব বেশি পরিমাণে স্টেরয়েড দিই। স্বাভাবিকভাবে স্টেরয়েডের বেশি পরিমাণ দিলে সেটা একটা প্রবলেম হতে পারে, কিন্তু কিছু আমাদের করার নেই, পেশেন্টের হ্যাঁ। কানটাকে বাঁচাবার আমরা ফার্স্ট মোটিভ থাকে।
আচ্ছা, অবশ্যই এবারে আমি একটু ট্রিটমেন্ট প্রসেসটা নিয়ে শুনবো, যে প্রথমে যারা আসে তাদের ক্ষেত্রে কিরকম ট্রিটমেন্ট প্রসেস, বা একদম অল্প বয়সের যারা বা এজেড যারা তাদের ক্ষেত্রে, বা যারা 72 আওয়ার্স এর পর আসে তাদের ক্ষেত্রে কি? কর্নারস্টোন অফ দিস ট্রিটমেন্ট ইজ স্টেরয়েড। সেটা হবে ওরাল স্টেরয়েড, ইনিশিয়ালি টু স্টার্ট উইথ ওরাল স্টেরয়েড। ডিপেন্ড করছে পেশেন্টের বয়স, পেশেন্টের বডি ওয়েট, পেশেন্টের আদার কোমরবিডিটিস, তার উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা তাকে স্টেরয়েডটা দিয়ে থাকি। আচ্ছা। যদি ডায়াবেটিক হয় তাকে আমাকে ভেবেচিন্তে স্টেরয়েড দিতে হবে। আচ্ছা। তার যদি কোনো হার্টের প্রবলেম থাকে বা তার কোনো প্রি এক্সিস্টিং রেনাল প্রবলেম আছে, হুম। তাহলে তাকে স্টেরয়েড দিতে হবে, কিন্তু ভেবেচিন্তে। এছাড়া যদি পেশেন্ট টলারেট না করতে পারে স্টেরয়েড, সেক্ষেত্রে আমরা একটা মডালিটি অফ ট্রিটমেন্ট আছে যেখানে আমরা ইন্ট্রাটিম্পানিক ডেক্সামিথাসোন দিয়ে থাকি, সেটাও স্টেরয়েড। কিন্তু সেখানে আমরা যেটা করি সেটা হচ্ছে একটা স্পাইনোকেন নিডল নিয়ে সেটাকে আমরা কানের পর্দা থ্রু অ্যান্ড থ্রু ভেতরে মিডিলের ক্যাভিটি বলে যে পোর্শনটা আছে, সেইখানে আমরা একটা স্টেরয়েড ইনজেকশন পুশ করি। এর একটা অ্যাডভান্টেজ হচ্ছে, যদিও ইনভেসিভ প্রসিডিওর, কিন্তু এর সিস্টেমিক অ্যাবজর্পশন নেই, অতএব সিস্টেমিক সাইড এফেক্ট কিন্তু এর নেগলিজিবল, অথচ পেশেন্টের যেখানে স্টেরয়েডটা প্রয়োজন সেখানে পৌঁছে যাচ্ছে। আচ্ছা, আর এটা যদি সঠিক সময় কেউ চিকিৎসা না নেন, সেক্ষেত্রে কানে শুনতে না পারা তো একটা বড় সমস্যা অবশ্যই, কিন্তু এছাড়া কি আর কোনো জটিলতা রয়েছে? এই যে আমরা একটু আগে বললাম টিনাইটাস হচ্ছে একটা ভীষণ অ্যানয়িং প্রবলেম। টিনাইটাসের জন্য কিন্তু পেশেন্ট রাত্রেবেলা, টিনাইটাস মানে কানে ভোবো করে আওয়াজ, এবং আনফর্চুনেটলি এই ভোবো করে আওয়াজটা তখন আরো বেশি হয় যখন নিস্তব্ধ ঘরের মধ্যে সে যায়। নিস্তব্ধ ঘরে আমরা কখন যেয়ে থাকি? যখন আমরা শুতে যাই। শুতে যাওয়ার সময় এই টিনাইটাসটা খুব বেশি করে দেখা দেয়, যার ফলে পেশেন্ট কিন্তু ঘুমাতে তার অসুবিধা হয়। পেশেন্টে কিন্তু অনেক সময় আপনার ডিপ্রেশনে চলে যায় দীর্ঘদিন না ঘুমাতে পেরে। তাকেও যখনই আমি রাত্রেবেলা সব নিস্তব্ধ করে শুতে যাচ্ছি, কানে এত ভোবো করে আওয়াজ হচ্ছে যে আমি শুতেই পারছি না, এবং দিনের পর দিন সে ওই টিনাইটাসের জন্য জেগে রয়েছে, এবং সেটা কিন্তু আনফর্চুনেটলি খুব ডিফিকাল্ট ট্রিটমেন্ট করা এই টিনাইটাস। আচ্ছা, মানে সেটারও আলাদা রকম ট্রিটমেন্ট প্রসেস রয়েছে? সেটারও আলাদা রকম ট্রিটমেন্ট প্রসেস আছে, এবং টিনাইটাস ট্রিটমেন্ট কিন্তু লং, মানে তাতে আমাদের টিনাইটাস রিট্রেনিং থেরাপি থাকে, টিনাইটাসের জন্য কিছু স্পেসিফিক অ্যান্টিঅক্সিডেন্ট মেডিকেশন থাকে যেগুলো আমাদের দীর্ঘদিন ধরে হাই ডোজে দিতে হয়, প্লাস পেশেন্টের বিহেভিয়ারাল কগনিটিভ থেরাপি দিতে হয় যাতে তারা এই টিনাইটাসের সাথে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারে। আচ্ছা, আরেকটা আপনি বললেন একদম শুরুতেই যে ভাইরাল সংক্রমণের থেকে মানে এই রোগটা হতে পারে, সেক্ষেত্রে মানে এটা কি ছোঁয়াচে রোগও বলা যায় কোনোভাবে? না না, এটা একেবারে ছোঁয়াচে বা রোগ। বংশ পরম্পরায়? বংশ পরম্পরায় না না না, ইউজুয়ালি কনজেনিটাল হয় না। কনজেনিটাল হিয়ারিং লস হতেই পারে, সেটাকে আমরা বলি প্রেসবাইকিউসিস। সেখানে আমাদের কানে নার্ভগুলো স্পেশালি আপনার হাই ফ্রিকোয়েন্সি নার্ভগুলো ড্যামেজ হয়, যেগুলো আমরা দেখি প্রায় বয়সজনিত কারণে, মানে যাদের বাড়িতে ধরুন ঠাকুরদা ঠাকুমার কানে যাদের কম শুনতো, তাদের ছেলে মেয়ে বা তাদের নাতি নাতনিরও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। এইটা বংশগত, কিন্তু সাডেন সেন্সোরিয়াল হিয়ারিং লস এখনো অব্দি টিল নাও হেরিডিক্যাল কোনো প্রিপন্ডারেন্স পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে যদি সেটা কোনোভাবে প্রমাণ হয় তখন হবে, কিন্তু এখনো অব্দি কোনোভাবে তার হেরিডিটারি প্রমাণ পাওয়া যায়নি। এটা ইডিওপ্যাথিক হঠাৎ করেই হয়, কারণ মোস্ট কমন কারণ এখন অব্দি দেখা গেছে ভাইরাল ইনফেকশন, কিন্তু এখনো এটা আন্ডার রিসার্চ। আচ্ছা, মানে কোন এজের পেশেন্টদের বেশি ঝুঁকি রয়েছে বলে আপনি মনে করছেন? স্পেশালি আমাদের এজেড পেশেন্ট যাদের কোনোভাবে ইমিউনো কম্প্রোমাইজড হয়ে আছে অথবা মেন্টাল স্ট্রেসে আছে, তাদের কিন্তু এর ঝুঁকিটা বেশি। মানে ধরুন 40s, 50s, 60s এই সময় আমাদের কাজের প্রেশারও বেড়ে যায়, প্লাস এই নানা রকমের কোমরবিডিটিস আমাদের এসে অ্যাড হয়, তখন কিন্তু এই সম্ভাবনা বেড়ে যায়। আর এই যে রোগটা মানে এতে ভালো হওয়ার সম্ভাবনাটা কত % দেখতে পাচ্ছেন এখনকার দিনে, মানে এই মুহূর্তে? এই যে গোল্ডেন আওয়ারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। গোল্ডেন আওয়ারের মধ্যে আসতে পারলে দেখা গেছে মোর দ্যান 80 to 90% কেসে কিন্তু পেশেন্ট প্রায় পুরোই সুস্থ হয়ে যায়। কিন্তু যাদের যত দিন বাড়তে থাকে, যত ডিলে হতে থাকে ট্রিটমেন্ট, এবং অ্যাডিশনাল কোমরবিডিটিস গুলো যেগুলো আপনাকে বললাম এক্ষুনি, সেইগুলো যদি তার সাথে থাকে, তাহলে অবশ্যই কিন্তু মানে হিয়ারিং লস গেইন হওয়াটা আস্তে আস্তে কমতে থাকে। আচ্ছা, মানে এটা তো একটা বিশাল বড় সমস্যা। সেক্ষেত্রে যার হবে বা যার হয়েছে, সেক্ষেত্রে সেই রোগীকে কি কি সতর্কতা দৈনন্দিন জীবনে মেনে চলাটা উচিত বা চলতে হয়? ফার্স্ট যেটা মাথায় রাখতে হবে, এটা সেন্সরি নিউরাল, মানে কোনো কারণে তার নার্ভটা কিন্তু অ্যাফেক্টেড হয়েছে। নার্ভ কিন্তু অ্যাফেক্টেড হয় বিভিন্ন কারণে। প্রথমে আমরা বললাম ইমিউনো কম্প্রোমাইজেশন হওয়া। ইমিউনো কম্প্রোমাইজ যাতে আমরা না হয়, আমাদের খাবারের প্রতি মানে খাবার দাবারের প্রতি আমাদের সচেতন হতে হবে, ফাস্টফুড কমাতে হবে, বাইরের মানে সিজনাল ফুডস বাড়াতে হবে, স্ট্রেস কমাতে হবে লাইফে, একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। এগুলো যেমন একটার পাশে, তেমন আমাদের যদি কোনো কোমরবিডিটিস থাকে, হার্টের রোগ থাকে, কিডনির রোগ থাকে,
কোনো ডায়াবেটিস থাকে তাহলে সেটা আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে ওটোটক্সিক ড্রাগ যেটা আমরা বলে থাকি, কিছু ওটোটক্সিক ড্রাগ আছে যেমন জেন্টামাইসিন, স্ট্রেপ্টোমাইসিন, এই ধরনের ওষুধগুলো আমাদের নেওয়ার আগে একটু সতর্ক থাকতে হবে যে এতে আমাদের কানের নার্ভ খারাপ হতে পারে কিনা। এছাড়া যেটা খুব কমন, যেটা এখন প্রায় বলতে পারেন প্যান্ডেমিক হয়ে গেছে, সেটা হচ্ছে ওভার ইউজ অফ হেডফোন। একটা হেডফোন যখন আমরা অনেক বেশি সময় ধরে ইউজ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু কানের নার্ভ এফেক্টেড হতে পারে। অতএব যে পেশেন্টে এরকম একটা রোগ অলরেডি একবার হয়েছে তাকে তো অবশ্যই এই প্রিকশন নিতে হবে যে সে আমি হেডফোন ইউজ করব না। একদমই তাই। আর WHO রেকমেন্ডেশন এর সাথে অ্যাড করতে চাই, WHO রেকমেন্ডেড কিন্তু হচ্ছে 60-60, মানে 60% অফ দ্য হিয়ারিং ডিভাইস লিমিট। আপনার ফোনে যদি একটা 1 থেকে 100 হিয়ারিং একটা থাকে, মানে সাউন্ড লিমিট থাকে, তার 60% এর উপর আপনি বাড়াবেন না। প্লাস 60 মিনিট অফ আ ডে, মানে সারাদিনে 60 মিনিটের বেশি আপনি হেডফোন ইউজ করবেন। এটা কিন্তু এখন WHO রেকমেন্ড করে। মানে এটা সত্যি খুব ভালো, অবশ্যই মনে রাখা উচিত যে মানে 60 যেটা 60 into 60, আচ্ছা 60 মানে দিনে 60 মিনিটের বেশি ইউজ করা যাবে না, এবং 60% অফ দ্য ডিভাইস হিয়ারিং লিমিট। হ্যাঁ 60%, এটা করতে পারলে কিন্তু আমরা তার বাইরে ভলিউম আপ করা যাবে না। আচ্ছা, যারা একদম দ্রুত চিকিৎসা নিয়ে নেন তাদের ক্ষেত্রে কি শ্রবণ শক্তি ফিরে আসে, মানে ধরুন একেবারে চলে গেছে? হ্যাঁ একদম, যারা এই 72 ঘন্টার মধ্যে আমি যে কটা পেশেন্টকে 72 ঘন্টার মধ্যে পেয়েছি তার প্রায় 90% ক্ষেত্রে কিন্তু আমি প্রায় পুরোই রিকভার করতে পেরেছি। কিছু কিছু ক্ষেত্রে হয়নি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মোর দ্যান 90% কেসে কিন্তু আমরা অলমোস্ট ব্যাক টু নর্মাল মানে হিয়ারিং স্ট্যাটাসে কিন্তু আমরা নিয়ে আসতে পেরেছি বিকজ অফ দ্য টাইমলি ট্রিটমেন্ট। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রেও সেটা সম্ভব? বাচ্চাদের ক্ষেত্রে একটু মুশকিল, তার কারণ হচ্ছে দুটো, কারণ টাইমলি ডায়াগনোসিস বাচ্চাদের ক্ষেত্রে প্রায় হয়ই না, এবং বাচ্চাদের ক্ষেত্রে টেস্ট করাটাও ডিফিকাল্ট, কারণ বাচ্চারা অনেক সময় এপিওর টু নডিমিটার যে সাবজেক্টিভ টেস্ট, সেখানে বাচ্চাকে আওয়াজ দেওয়া হয়, সে হাত তুলবে, বুঝতেই পারছেন সে বাচ্চা হাত তোলার মতো সিচুয়েশন না থাকলে তাকে অন্য টেস্ট করতে হয়, সেটাকে বলে বেরা, মানে ব্রেন স্টেক এবং রেসপন্স অডিওমেট্রি। হ্যাঁ, সেক্ষেত্রে বাচ্চাকে সিডেট করতে হয়, সিডেট করে তাকে বেরা টেস্ট করতে হয়, মানে টাইম কনজিউমিং প্রসিডিওর, এর মধ্যে এই গোল্ডেন টাইমটা আরো বেরিয়ে যাচ্ছে। খুব ডিফিকাল্ট, বাচ্চাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্টি হয় আমাদের। আচ্ছা, মানে তাহলে তারা যদি সুস্থ হয় সেই টাইমটা মানে অনেকটা বেশি দরকার, টাইমটা হ্যাঁ, তাদের ডায়াগনোসিসে ডিলে হয়, ডায়াগনোসিস করতে ডিলে হয়, ট্রিটমেন্টও ডিলে হয়। আচ্ছা, মানে এই রোগের সাথে কানের ইনফেকশনের কি কি পার্থক্য রয়েছে, মানে যাতে মানুষজন বুঝতে পারে যে না কানের ইনফেকশন নয়, এটা এই রোগটাই, মানে যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি। খুব রেলিভেন্ট একটা কোশ্চেন, কারণ এটা নিয়েই প্রোগ্রামটা করা বেসিক্যালি। সেটা হচ্ছে কি করে আপনি পার্থক্য করবেন যে আপনার কানে সেন্সোরিয়াল হিয়ারিং লস হয়েছে বা ঠান্ডা লেগে হয়েছে। ঠান্ডা লেগে হলে আপনি না বুঝতে পারবেন, কারণ আপনার মানে এটা হবে না কোনো কারণ ছাড়াই আপনার কানে হিয়ারিং লস, সেটা কিন্তু হবে না। আপনার বেশ কিছুদিন ধরে আপনার ঠান্ডা লাগার একটা হিস্ট্রি থাকবে, মানে আমার ঠান্ডা লেগে আছে, নাক বন্ধ আছে, হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, ইমিডিয়েটলি এই কানে হিয়ারিং লস হওয়ার আগে, তাহলে এটা একটা আমাদের অ্যাসিউরিং যে এটা ঠান্ডা লেগে হতে পারে। অথবা কানে ফরেন মানে যদি ওয়্যাক্স থাকে, সেক্ষেত্রে কিন্তু কানে একটা ইচিং এর কমপ্লেন বহুদিন ধরে থাকতে পারে পেশেন্ট, যে ইচিং হচ্ছিল আমার কানে রাখতে হবে, অনেকদিন ধরে কান চুলকাচ্ছি, কানে হাত দিতে ইচ্ছে করছে, কানে খড়খড় করছে, কানে কিছুটা চলে ফিরে বেড়াচ্ছে বলে মনে হয়, এইগুলো সবই কিন্তু ওটাইটিস এক্সটার্নাল লক্ষণ, এটা কানে ওয়্যাক্স থাকলে হয়। কিন্তু যদি এইগুলো না থাকে আর আপনি হঠাৎ করেই দেখলেন আপনি একটা কানে কম শুনছেন, তাহলে কিন্তু সাবধান এবং ইমিডিয়েটলি এসে দেখা। আর ভবিষ্যতে এই রোগ প্রতিরোধের জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত? হ্যাঁ, এইটাই যেটা যে কারণগুলো ধরে ধরে আমাদের পদক্ষেপটা নিতে হবে। মানে প্রথম কেস তো হচ্ছে ইডিওপ্যাথিক, যেটা আমাদের জানা নেই। দ্বিতীয় হচ্ছে ভাইরালটা কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে যদি আমরা প্রপার হাইজিন ফলো না করি তাহলে ভাইরাল ইনফেকশন হতে পারে অবশ্যই। থার্ড হচ্ছে আমাদের ইমিউনিটি সাপ্রেশন। ইমিউনিটি সাপ্রেস হয় বিভিন্ন কারণে, এখন নাম্বার 1 কারণ হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার। আমাদের খাবার কোনো ঠিক টাইম নেই, খাবারের কোনো ঠিক টাইম নেই, খাবার জিনিসের কোনো ঠিক নেই। এই সবগুলো আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ঠিক সময় যাতে আমরা খাই, খাওয়া এবং পর্যাপ্ত পরিমাণে আমাদের ঘুম দরকার। ঘুম একটা হচ্ছে একটা মানে যদি একটা মানুষ 7 ঘন্টা বা তার বেশি না ঘুমায় তাহলে তার স্ট্রেস কমবে না, এবং স্ট্রেস না কমলে তার ইমিউনিটি বাড়বে না। অতএব এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। প্লাস আমাদের অবশ্যই যদি আমাদের যদি কোমোরবিডিটিস গুলো থাকে, মানে ডায়াবেটিস থাকে, তাহলে তার জন্য 3 মাস অন্তর একটা HbA1c রিপোর্ট হয়, সেটাকে করানো, সেই রিপোর্টে আমাদের কন্ট্রোলের মধ্যে থাকছে কিনা সেটা আমরা দেখা দরকার। প্লাস বিভিন্ন রকমের ওষুধ যেগুলো আমরা খাই, সবসময় আমরা কিন্তু আগে জিজ্ঞাসা করে নেবো ডাক্তারবাবুকে যে এটাতে কানের প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে কিনা।
আচ্ছা, মানে আমাদেরকেই অনেকটা সতর্ক হয়ে চলতে অবশ্যই হবে। এটা হচ্ছে মানে এটা ইম্পর্টেন্ট, মানে সেলফ অ্যাওয়ারনেস ইজ দ্য বেস্ট মেডিসিন দ্যাট ইউ ক্যান টেক। একদমই, প্রায় অনুষ্ঠানের শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি, তবুও আর এক দুটো প্রশ্ন রাখবো যে কান নিয়ে যেহেতু আজকে আমরা আলোচনা করছি, সেক্ষেত্রে কানকে ভালো রাখার জন্য বাবা মায়েদেরও জানা উচিত এবং বড়দেরও যে কি কি একেবারে ছোট থেকে মানে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত যার ফলে আমাদের কান একদম শুরু থেকেই ভালো থাকবে, পরিষ্কার থাকবে, কি কি রয়েছে সেগুলো একটু জানবো। খুব ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে সবার আগে যেটা মাথায় রাখতে হবে, কানকে সুস্থ রাখতে গেলে কানকে কানের মতো ছেড়ে দিন। আমি সবসময় পেশেন্টকে বলি কানের মধ্যে হাত দেবেন না, কান পরিষ্কার করার চেষ্টা করবেন না। কান হচ্ছে এমন একটা অর্গান যে নিজে নিজেকে পরিষ্কার করতে পারে। কানের ভেতরে যে ভ্যাক্স থাকে সেটা কিন্তু খারাপ জিনিস নয়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রোটেক্টিভ মেকানিজম যেটা আমাদের কানকে নানা রকমের রোগ জীবাণু থেকে বাইরে থেকে ভেতরে ঢুকতে বাধা দেয়। প্লাস এই কানের ওয়্যাক্স কানের ভেতরে একটা অ্যাসিডিক পিএইচ মেনটেন করে, যার ফলে কিন্তু বাইরে থেকে রোগ জীবাণু কানের মধ্যে জন্মাতে পারে। সেটা তো আমরা পরিষ্কার করার চেষ্টা করব না, আমরা করবো না। আমরা করব না, আমরা কিন্তু কানে হাত দেবো না। ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং যেটা মাথায় থাকে, কানে আমরা হাত দেবো না, কানটাকে কানের মধ্যে ছেড়ে দেবো, কান পরিষ্কার করতে যাব না। হ্যাঁ, তার মানে কি এই নয় যে আমি কানে অসুবিধা হলে কিছু করব না, করব। কানে যদি আমার কখনো কানে জল ঢুকে গেল অথবা আমরা কানে কোনো কারণে আঘাত লাগলো, কানে প্রবলেম হচ্ছে, তখন আমরা কান দেখতে যাব, কিন্তু আদারওয়াইজ কান পরিষ্কার করতে হবে দাঁত পরিষ্কারের মতো, এটা কিন্তু একেবারেই নয়। আচ্ছা, মানে এই জিনিসটা আমি এই কারণেই বললাম যে অনেক সময় আপনি বললেন পরিষ্কার করব না, হ্যাঁ। কিন্তু দেখা যায় যে স্কুল কলেজে বা কাউকে এরকম ভাবে যদি কোনো বন্ধু বান্ধব দেখে বলে এই তোর কানে নোংরা, মানে কিন্তু একটা মজা ওড়ানোর একটা চেষ্টা করা হয়। মানে সেক্ষেত্রে আমাদের একটা ভুল ধারণা অনেক আগে থেকেই তৈরি হওয়া। তো সেক্ষেত্রে অবশ্যই আমার মনে হয় এই জিনিসটা যেটা আপনি বললেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ সকলের জন্য, যে এই যে আমরা কান খোঁচানোর চেষ্টা করি যা কিছু দিয়ে, মানে অনেকে তো সেফটি পিন দিয়েও চেষ্টা করে। আমি তো মানে সুচ দিয়েও করতে শুনেছি, মানে কতটা ভয়ঙ্কর ব্যাপার। আচ্ছা, এর পাশাপাশি আরেকটা প্রশ্ন রাখবো, মানে বলতে শোনা গেছে বড়দের মুখে বা অনেক সময় শুনেছি যে চোখ ভালো রাখার জন্য তোমরা এটা খাই, নাক ভালো রাখার জন্য, মানে কান ভালো রাখার জন্য কি খাওয়া দাওয়া রয়েছে? না, সুষম খাদ্যাভ্যাসের বাইরে কিছু আমি কানের জন্য সাজেস্ট করি না। আপনি লাইফস্টাইল মেনটেন করবেন এমন ভাবে যাতে আপনার ইমিউনিটিটা চাঙ্গা থাকে, ব্যাস। আপনার কানের জন্য আলাদা করে কিছু খাওয়ার প্রয়োজন নেই। মেনটেন আ গুড হেলদি লাইফস্টাইল, ঠিক সময় খাবেন, ঠিক জিনিস খাবেন, সঠিক সময়ে ঘুমাতে যাবেন, একটা স্পেসিফিক টাইমে ঘুমাবেন, এবং 7 to 8 আওয়ার অফ আনইন্টারাপ্টেড স্লিপ, এইটা আপনাকে কিন্তু একদম মাথায় রাখতে হবে। কোনো কিছু কান নয়, শরীর মানে শরীরের যে কোনো অর্গানের জন্য এইটা কিন্তু প্রয়োজন, কান তার জন্য এক্সেপশন কিছু নয়। মানে ঘুমটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে আমি একটু বলবো যে যারা দর্শক রয়েছেন তাদের জন্য, মানে এই যে এটা শুনলে কানে শুনতে পারবো না যেভাবে আমরা শুরু করলাম, অবশ্যই এটা একটা এই পরিস্থিতিতে যায় যদি আমরা সেটাকে আগে থেকেই ঠিক না করি, যাতে কেউ ভয় না পেয়ে কিভাবে তারা এগোবে সেই বিষয়টা যদি একটু আপনি বলেন। হ্যাঁ, না, এটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস ইজ দ্য বেস্ট থিং টু ডু হিয়ার। মানে যদি আমি যে সিমটমগুলো বললাম যে কোনো কারণ ছাড়া হঠাৎ করে যদি আমার একটা কানে আওয়াজটা হঠাৎ করে কমে যায়, যে পয়েন্ট অফ টাইম এটাকে আমি নোটিস করবো তখনই কিন্তু আমি দেখাবো। এটাকে আমরা বলি কানের হার্ট অ্যাটাক। কানের হার্ট অ্যাটাক এটা হচ্ছে অ্যাকচুয়ালি কানের হার্ট অ্যাটাক, যেখানে টাইমটা আমরা যেমন হার্ট অ্যাটাকের টাইম নষ্ট করি না, কানেরও ক্ষেত্রে কিন্তু এইটা আমরা টাইম নষ্ট করবো না, অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল আমরা গিয়ে ডাক্তারকে দেখাবো। মানে ওটাই আমি আজকে বুঝতে পারলাম, হয়তো আমিও জানতে পারতাম না যদি আমি এই এপিসোডটা না করতাম, হয়তো আপনারাও জানতে পারতেন না যদি আপনারা এই এপিসোডটা না দেখতেন। এবং যদি মনে হয় যে কিছু পার্ট মিস করে গেছেন, তার জন্য কিন্তু অবশ্যই ইউটিউবে যেতে হবে এবং সেখান থেকে আরো বিস্তারিতভাবে জানতে পারবেন। এবং ডক্টর তো রয়েছেন, ডক্টর প্লাস রয়েছে, এবং যদি আপনাদের কারোর এরকম মনে হয় যে হ্যাঁ এরকম কিছু হচ্ছে, মানে স্টেপ 1 যেরকম ডক্টর বললেন যে কোনো ইনফেকশন বা বিগত দিনে কোনো ঠান্ডা লাগার ব্যাপার বা এই যে সিমটমস কানে শুনতে হঠাৎ করে না পারা, তাহলে অবশ্যই কিন্তু ডক্টর রয়েছেন। ডক্টর প্লাসের প্রতিনিয়ত ডক্টর বসেন। ডক্টর কবে আপনি ডক্টর প্লাসে বসছেন এবং কি সময় সেটা যদি একটু দর্শকদের মানডে এন্ড ওয়েডনেসডে। মানডে হচ্ছে 12 PM 12 noon, আর ওয়েডনেসডে হচ্ছে 6 PM। এই দুটো দিন আমি বসি ডক্টর প্লাসে। আচ্ছা, বেশ। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল, আমার জন্যও ছিল, এবং এই সমস্ত বিষয়ে আপনাদের প্রত্যেককেই কিন্তু সচেতন হওয়া উচিত। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। ডক্টরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।